মিটার রুম আছে, যত সম্ভব এই মিটার রুমে থেকে সূত্রপাত। ট্রান্সমিটার থেকে বাস্ট হওয়ার পর যে গোলা ছিটছে ওটা যে টিনের উপর পড়ছে। বাতাসের কারণে আগুনটা আস্তে আস্তে ছড়ায় যায়। জীবনটা লয়ে খালি বাইরেছি, গতন একটা কাহর টান দিয়ে বাইরে আর শক্তি আছেন না। চুরি ডাকাতি বা কেউ লুটপাট না করে, ওই জন্য আমরা মোটামুটি সতর্ক আছি। শুক্রবার কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। পরিদর্শন করবেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতির আশা শরণার্থী কমিশনের। রাজশাহীতে 5 বছর ধরে বিচারাধীন ধর্ষণের 1,500 মামলা। ডিএনএ আর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেতে ধীরগতি। আপোষ মীমাংসায় পার পেয়ে যাচ্ছে আসামি। এবং নাটকীয়তা শেষে 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জেলেনস্কির সংলাপ। সামরিক ও গোয়েন্দা সহায়তা ফের চালুর ঘোষণা ট্রাম্পের। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। রাজধানীর মহাখালীতে 7তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছেন মঙ্গলবার রাত 3:30টার দিকে আগুন লাগার খবর পান তারা। পরে 10 মিনিটের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বাসার ভিতরে কিছু নাই, যা টুকটাক মানে টাকা পয়সা বার করে আর সব পুড়ে গেছে। কি জীবনটা লয়ে খালি বাইরেছি, গতন একটা কাহর টান দিয়ে বাইরে আর শক্তি আছেন না। আবু দুকটি লয়ে দৌড়ে খালি বাইরেছি, বাইরেতে উড়ি দেয় এই করতে এই ঘর জ্বলি আছে আর ভাই কিনি বাইর বেশি এরকম আপনার না হইলো 3-4 হাজার পরিবার এরকম সব একবারে 1 সেকেন্ডে শেষ আর কি জ্বলে গেছে। ধ্বংস করে দিল। একটা রুমে যদি থাকতো তো সবাই মিলে একবারে বসে থাকতাম। কিছু পাইলাম না রে আল্লাহ, কি করলো রে আমারা। কালকে অনেক টাকা নিয়ে আইছি, প্রায় 5 লাখ টাকা আমি আই না। আমি কোম্পানি বিল দেবো আজকে। স্টারশিপ কোম্পানি বিল রয়েছে, আমার চা পাতা বিল রয়েছে, সিগারেট কোম্পানি বিল রয়েছে। সব টাকাগুলো পুরা জলজন্ত ভাবে আমার চোখের সামনে পুড়ে গেল। কিছু করতে পারি না, আমি কিছু করতে পারি না। 7তলা বস্তির ঘরগুলো অধিকাংশ বাঁশ কাঠ দিয়ে নির্মাণ করা, তাই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুন লাগতে পারে অপরিকল্পিত বিদ্যুৎ লাইন থেকে। চুরি ডাকাতি বা কেউ লুটপাট না করে, ওই জন্য আমরা মোটামুটি সতর্ক আছি। কারেন্টটা যদি থাকতো আমরা দেখতে পারতাম। কারেন্টটা ট্রান্সমিটারটা বাস্ট হয়ে যাওয়ার কারণে আরো বেশি আর কি সমস্যার সম্মুখীন হই। এখনো ওরকম ভাবে কিছু বলা যাইতেছে না। এখানে একটা মিটার রুম আছে, যত সম্ভব এই মিটার রুমে থেকে সূত্রপাত। মানে এটা প্রাথমিকভাবে আমরা মোটামুটি এই জায়গা থেকে যেটা পাইছি, আমরা সবাই ঘুমে, হ্যাঁ, তো হাউকাও শুনে আইছি, তখন মোটামুটি অনেক আগুন। তারপর আপনার ওই যে এইখানে আবার 12,000 11,000 থেকে বাস্ট হওয়ার পর যে গোলা ছিটছে ওটা যে টিনের উপর পড়ছে। আর এখানে একটা দোকান ছিল, দোকানের ভিতরে পড়ছে, চায়ের দোকান ছিল, এই জন্য আগুনটা তো বড় হয়ে গেছে আগুনটা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে 8টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে ছাই হয় সব। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগেও এই বস্তিতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ড হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একাধিক বৈঠক শেষে ওই দিন সন্ধ্যায় লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতারের আয়োজন করা হবে। 2 শীর্ষ নেতার সফরে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বার্তা পাওয়া যেতে পারে বলে আশা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদন। কক্সবাজারে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির, যেখানে বসবাস করছে 13 লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয় শিবিরের ঠাঁই নিয়েছেন 60 থেকে 70 হাজার রোহিঙ্গা। এ অবস্থায় আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব এর আগেও আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টার এটি প্রথম সফর। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে WHO ওদের রেশনটা অর্ধেক করে ফেলছে, যার একটা নেতিবাচক প্রভাব আমাদের হোস্ট কমিটি পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং
এটা কিভাবে সমাধান করা যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে ওনাদের কাছে। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব আশ্রয় শিবির পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে বিমানবন্দর থেকে একদম ক্যাম্প পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করছেন এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে এমন বার্তা দিবেন। রাখাইনে স্বস্তি ফিরে আসবে আমাদের বিশ্বাস, এবং রোহিঙ্গারা তাদের ঘরে ফেরত যাবে। এই সফর সে ধরনের একটি বার্তা দেবে। এর আগে 2018 সালে 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতের কিছু গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের এক প্রতিবাদ লিপিতে উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত একের পর এক ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব প্রতিবেদনে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলা হয়েছে। এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে সাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর কর্মসূচিতে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানান। মঙ্গলবার রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বের হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা। তারা হচ্ছে গণজাগরণের মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের যে সমস্ত গুণাগার রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর হামলা করেছে। আমরা ছাত্র সমাজ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শাহবাগের চট্টগ্রাম বাস্তবাকে দিব না। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন গুণাগাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। পরবর্তীতে হামলা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে ওখানে পুলিশ হামলা নেতৃত্ব দিয়েছে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। মাগুরায় শিশু ধর্ষণ মামলার 4 আসামির মধ্যে 3 জনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার নমুনা ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগীর ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুকে যখন মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় তখনই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। রাজশাহীতে ধর্ষণ মামলা বিচারাধীন অন্তত 1,500। সংশ্লিষ্টদের ভাষ্য, বিচারে ধীরগতির অন্যতম কারণ ডিএনএ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন সহজে না পাওয়া। দ্রুত প্রতিবেদন না মেলায় তদন্ত শেষ করলেও আদালতে চার্জশিট দাখিল করতে পারে না পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদন নিয়ে জটিলতা, বাদী বিবাদীর আপোষ মীমাংসা, সাক্ষী গড়হাজির সহ নানা কারণে পার পেয়ে যাচ্ছে আসামিরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 2022 সালে মামলা হয়। শুরুতে থানা পুলিশ তদন্ত করে, কিন্তু পরে আবার তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। ঘটনার 8 মাস পর ডিএনএ পরীক্ষা করায় ধর্ষণ প্রমাণিত হলেও আসামিদের কোনো তথ্য পাওয়া যায়নি। আলামত নিয়ে গড়িমসি করায় বিচার নিয়ে শঙ্কায় অভিভাবকরা। আমার মেয়ের জামা কাপড় যার কাছে ছিল, যে মৌসুমী দারোগা, সেই নিজের মেডিসিন টেডিসন মাইরা নষ্ট করে পিবিআই
ভাইয়ের হাতে দেওয়া হয়েছিল, ওখানে যে ডিএনওতে ওই আলামতে কিছুই পাওয়া যায়নি। পুলিশ বলছে মামলার আলামত সঠিকভাবে সংরক্ষণ না করা, দ্রুত ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ প্রতিবেদন না পাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই আটকে থাকছে তদন্ত। তো এই মামলাগুলো যখন এই ডিএনএ টেস্ট করানোর জন্য স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হচ্ছে, তো সেখানে একটা জটিলতা বা জট সৃষ্টি হচ্ছে, তো এই জন্য দেখা যাচ্ছে একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে গত 5 বছরে রাজশাহী বিভাগীয় স্ক্রিনিং ল্যাবরেটরির মাধ্যমে 1258টি ধর্ষণ মামলার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ঢাকায়। নানা প্রতিবন্ধকতায় সেই পরীক্ষার প্রতিবেদন নিয়ে সৃষ্টি হয়েছে জট। ফরেনসিক বিভাগের মাধ্যমে সেন্ট্রাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ল্যাব সেখানে প্রেরণ করি। পরবর্তীতে রিপোর্ট আদান প্রদান থেকে শুরু করে যা যা যাবতীয় হয় এটি সংশ্লিষ্ট যে তদন্তকারী কর্মকর্তা এবং অভিযুক্ত তাদের সাথে আসলে সম্পর্ক। বিশেষজ্ঞরা বলছেন ধর্ষণের মামলাগুলো দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সহজে না পাওয়া। এছাড়াও বাদী আসামি পক্ষের আপোষ মীমাংসা, বিচারের ধীরগতি, তদন্তে গাফিলতি, মিথ্যা সাক্ষ্য, সাক্ষীর গরহাজির সহ নানা কারণে আসামিরা খালাস পাচ্ছেন। যে কোনো একটা এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রে যদি দীর্ঘ সময় লাগে, তাহলে যিনি শিকার ব্যক্তি সেও কিন্তু একটু ধৈর্যহারা হয় এবং সাক্ষীগুলির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বায়াসড হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বেশিরভাগ ধর্ষণ মামলাগুলাই স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে গিয়ে তারা আদালতে এসে বলে যে আমরা মীমাংসা হয়ে গেছি। এটা যদিও আপোষযোগ্য না, কিন্তু তারপরেও তারা ইচ্ছাকৃতভাবে আসামি যাতে খালাস পায় এমন ধরনের সাক্ষী প্রদান করে, সাক্ষ্য দেয়। রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 ও 2-এ বর্তমানে অন্তত 3500 মামলা বিচারাধীন। এর মধ্যে ধর্ষণের মামলা 1500। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরো থাকছে। নিলাম ছাড়াই 48 কোটি টাকায় সাবেক এমপিদের 5 বিলাসবহুল গাড়ি কিনতে চায় চট্টগ্রাম বন্দর। অনুমতি চেয়ে মন্ত্রণালয়ের চিঠি, আইনি জটিলতা দেখছেন বিডাররা। পলাতক ও সাবেক সংসদ সদস্যদের নামে আনা 5টি ল্যান্ড ক্রুজার কিনতে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরাসরি নিলামে অংশ না নিলেও প্রতিটি গাড়ি 9,67,00,000 টাকা রিজার্ভ মূল্যে কিনতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে প্রথম নিলামে বিক্রি না হওয়া এমপি কোটার 30টি গাড়ির জন্য দ্বিতীয় দফায় নিলাম আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে গত 7 মাসের বেশি সময় ধরে পড়ে থাকা এমপি কোটার এসব গাড়ি এমনিতেই সাধারণের ব্যবহারের অনুমতি নেই, তাই কিনে নিয়ে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি 5টি ভিআইপি ল্যান্ড ক্রুজার কেনার অনুমতি চাওয়া হয়েছে। কাস্টমস যেই নিলাম প্রক্রিয়ায় যাচ্ছে সেখানে তাদের রিজার্ভ ভ্যালু অনুযায়ী তারা কোনো রকম দাম পাচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি যে কাস্টমসের রিজার্ভ ভ্যালুতে আমরা 5টা গাড়ি কিনতে আগ্রহী। প্রতিটি গাড়ির রিজার্ভ মূল্য 9,67,00,000 টাকা নির্ধারণ করে 24টি গাড়ি নিলামে বিক্রির চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে গাড়ির সর্বোচ্চ মূল্য 3,10,00,000 টাকা উঠল। রিজার্ভ মূল্যের 60% না হয় কোনো গাড়ি বিক্রি সম্ভব হয়নি। এমনকি 9টি গাড়ি কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনো বিডার। বন্দর যদি 9,67,00,000 টাকায় আমার গাড়িগুলো নিতে চাই, অবশ্যই আমরা রাজস্বের দিক থেকে খুব বেশি লাভবান হব। সরকার রাজস্ব অনেক বেশি পাবে, কারণ 60% আমার কিন্তু কভার করে নাই, সেখানে বন্দর 100% রিজার্ভ ভ্যালুতে আমার গাড়িগুলো নিতে যাচ্ছে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেল গাড়ি কিনতে গেলে বন্দরকে আইনি জটিলতায় পড়তে হবে বলে মনে করেন বিডার নেতারা। বিশেষ করে এমপি কোটার গাড়িগুলো নিলাম ক্যাটালগভুক্ত হওয়ায় নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে গাড়ি কিনতে হবে বন্দরকে। কিন্তু কোনো সংস্থা ব্যক্তিগতভাবে যদি কিনতে চায়, ওইটা তো আপনাকে পার্টিসিপেট করতে হবে টেন্ডারের মাধ্যমে। আর উদ্যোতন কর্তৃপক্ষ যদি মনে করে এই সমস্ত গাড়িগুলা সরকারি বিশেষ কাজে ব্যবহার করবে, তাহলে এটা সরকারের নির্দেশনা মোতাবেক রাজস্ব বোর্ড থেকে পারমিশন নিয়ে এটা নিতে পারবে। জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা, কিন্তু দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা বিনা শুল্কে 1 থেকে 1.5 কোটি টাকায় আমদানি করলো। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ায় এসব গাড়ি ডেলিভারি নিতে পারেনি। এমপি কোটায় আনা এসব গাড়ি নিলামে বিক্রির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে পর্যাপ্ত দর না ওঠায় বিক্রি হয়নি একটি গাড়িও। দ্বিতীয় নিলামও
আদৌ এসব গাড়ি বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দিহান কাস্টমস কর্মকর্তারা। তবে রিজার্ভ ভ্যালুতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি কেনার যে আগ্রহ দেখিয়েছে এটিকে কাস্টমস আশার আলো হিসাবেই দেখছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। ঈদ যাত্রার জন্য নাটোরের ওয়ার্কশপগুলোতে চলছে ফিটনেসবিহীন বাসের মেরামত। 20 রোজার মধ্যে এসব বাহন নতুন রূপ দিয়ে সরবরাহ করা হবে। সচেতন যাত্রীরা এসব ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। ওয়ার্কশপে চলছে লক্কর ঝক্কর বাসের মেরামত। বডি ঠিকঠাক করার পর রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে এসব বাসের নেই কোনো ফিটনেস। নাটোর শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে এভাবেই শতাধিক যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। শ্রমিকরা জানান, ঈদ উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যাত্রী পরিবহন করতে 20 রোজার মধ্যে মেরামত করে বাসগুলো মালিকদের কাছে সরবরাহ করার নির্দেশনা রয়েছে। 2-3টা গাড়ি ডেলিভারি দিয়েছি, এখনো 4-5টা গাড়ি কাজ করতেছি। যত দ্রুত পারি কাজ তুলে দেওয়ার চেষ্টা করছি। ঈদ যাত্রায় এসব ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবি যাত্রীদের, আর এ নিয়ে নির্বিকার বাস মালিক সমিতি। নিরাপদভাবে চলতে পারি সেজন্য এই ফিটনেসবিহীন গাড়িগুলো যাতে সরকার তুলে নেয় সেটাই আমাদের আবেদন। আমরা রাস্তায় আর মৃত্যুর মিছিল দেখতে চাই না, যেন সুস্থভাবে আমরা বাড়ি পৌঁছতে পারি। আগামী ঈদে যাতে সবাই ভালোভাবে সুস্থভাবে বাড়িতে এসে ঈদ করতে পারে, আমরা আমাদের তরফ থেকে যতদূর চেষ্টা করে আমরা করব। ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস হাইওয়ে, পুলিশ ও বিআরটিএর। যেগুলো আনফিট বাস থাকবে বা ট্রাক থাকবে, সমস্ত গাড়ি আমরা চেকপোস্টের মাধ্যমে প্রসিকিউশন দেওয়ার ব্যবস্থা করব। প্রতিনিয়ত আমরা মোবাইল কোড করার একটা প্রচেষ্টা করতেছি, যেন রাস্তাঘাটে ফিটনেসবিহীন যান চলাচল না করতে পারে। বাস মিনিবাস মালিক সমিতির তথ্য মতে প্রতি ঈদে প্রায় 1 লাখ মানুষ দেশের বিভিন্ন জেলা থেকে নাটোরে আসেন। সময় সংবাদ, নাটোর। গভীর রাতে আগুনে পুড়ল মহাখালীর 7তলা বস্তির শতাধিক ঘর। এই মুহূর্তে মহাখালীর 7তলা বস্তিতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে লাগা আগুনের এখন যদি সবশেষ খবর বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে রাত 3টার আগুন 5টায় নিভে গেলেও এখন সব ধ্বংসবাসের সেখানে অবশিষ্ট আমরা দেখতে পাচ্ছি। যে যার অবস্থান থেকে যে ঘরগুলো পুড়ে গিয়েছে সেগুলোর মধ্যে আসলে তাদের পুড়ে যাওয়া কিছু অংশ অবশিষ্ট আছে কিনা সেগুলো এখন খোঁজার চেষ্টা করছেন। এইখানে যে সকল বাসিন্দারা ছিলেন এই বস্তিতে তারা এখন সেই অবশিষ্ট বেঁচে যাওয়া জিনিসগুলোই খুঁজছেন। এখন শুধু তিল করে গড়ে ওঠা বা গড়ে তোলা তাদের যেই এই ঘরগুলো সাজানো সংসারগুলো যেন 1-2 ঘন্টার আগুনেই সব কিছু নিঃশেষ করে দিয়েছে বলে যেমনটা আসলে তাদের এখানকার যেই বস্তিতে অবস্থানরত বাসিন্দারা ছিলেন তাদের মুখ থেকে শুনছিলেন। এখন সকলের মধ্যে একটা হতাশা, দুশ্চিন্তার চোখের পানিতে আসলে ডুবে রয়েছে এই 7তলা বস্তির মানুষের বা 7তলা বস্তিটি আসলে পুরো এলাকাটি। এখনও কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া রয়েছে গতকালকে রাতে লাগা আগুনে। আমরা যেমনটা জেনেছি যে গতকাল রাত ঠিক 3টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়, যে একটু পরে সেহরি শেষ হয়ে যাবে, খাবার প্রস্তুতিটা আসলে নিচ্ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে খাবারগুলো কিন্তু আসলে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে যার মতো পেরেছেন আসলে নিজের জীবন রক্ষার্থে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করেছেন এই ঘর থেকে। এই যে আগুনের সূত্রপাত, যেমনটা আমি বলছিলাম এর আগে, যে একটি ট্রান্সফরমার থেকে কিন্তু অগ্নি সূত্রপাত ব্লাস্ট ঠিক হয়নি, কিন্তু সেখান থেকে আসলে আগুনের সূত্রপাতটি হয় বলে আমরা এই এলাকাবাসী যারা বস্তি তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এক কথাই আমরা সবশেষ যদি খবর বলতে চাই যে প্রায় 40টির বেশি ঘর বাড়ি এই আগুনে লাগা যে বস্তি 7তলা বস্তি রয়েছে সেখানে পুড়ে গিয়েছে। সকলের আসলে ঘরের যে আসবাবপত্র যেগুলো ছিল সব কিছুই কিন্তু পুড়ে একেবারে নিঃশেষ হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে 7তলা বস্তিতে আগুন লাগার সবশেষ ঘটনাই ছিল। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী থেকে। এবার অন্য প্রসঙ্গ। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের। মোবাইল ফোনের দিকে বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা। অন্তরা সেনের রিপোর্ট। ঈদের
সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে রমজানের শুরু থেকে। ঈদ উপলক্ষে আমি এবার ইয়ারবাড কিনতে আসছি। এবার হচ্ছে একটা নিউ ফোন নেওয়ার ইচ্ছা আছে, সাথে হচ্ছে ফোনের সাথে যেহেতু অবশ্যই একটা হেডফোন না হলে তো চলেই না। আর বাসায় যেহেতু আমি একটু গান শুনতে বেশি পছন্দ করি, তার সাথে হচ্ছে আমি একটা সাউন্ড বক্স নিতে চাচ্ছি। এখন একটা মোবাইল কিনা হয়েছে, ঈদ উপলক্ষে একটা স্মার্ট ওয়াচ কেনার ইচ্ছা আছে। চাহিদা বেড়েছে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড আর পোর্টেবল স্পিকারের। ভ্রমণ পিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও। ব্লুটুথ কর্ডলেস হেডফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবার। হ্যাঁ, তারপরে আমাদের যে আধুনিক যে ল্যাপটপগুলো আছে, ফোল্ডিং ল্যাপটপগুলো আছে, ল্যাপটপগুলো মানে বেশি সেল হচ্ছে। হ্যান্ডের কিছু ইয়ারবাডস আসছে যেগুলো হচ্ছে আপনার লং জার্নির জন্য, কারণ ঈদে তো অনেকেই ট্যুরে যায়, এই জন্য ওই জিনিসটাও বেশি চলতেছে। ছোট বাচ্চারা যেমন স্মার্ট ওয়াচ নিতেছে, নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে, সিম সহ অ্যান্ড্রয়েড। ওভারহেড হেডফোন আছে, ইয়ারবাডস আছে, পাওয়ার ব্যাংকও আছে। এদিকে ক্রেতা টানতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। ল্যাপটপ, ডেস্কটপ এবং পিসি, আপনার একটা ইয়ারবাড থেকে শুরু করে সবকিছুতে এখন আলাদা আলাদা ডিসকাউন্ট আছে এবং সাথে কুপন আছে এবং বিভিন্ন ধরনের ভাউচার অফার আছে। ফোন, ঘড়ি সহ নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকেই কিনছেন ল্যাপটপ ও ডেস্কটপ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে কর্মমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। প্রতিদিন ভোর থেকে শুরু হয় মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। তাদের হাতের ছোঁয়ায় শাড়িতে ফুটে উঠছে নকশা। তাঁত মালিকরা বলছেন, রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেলে ভালো লাভের মুখ দেখবেন তারা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ঈদ এলেই সিরাজগঞ্জের তাঁতিদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাঁত বুনেটের খটখট শব্দে মুখর থাকে সিরাজগঞ্জের সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুরের তাঁতপল্লী, যেখানে তৈরি হয় নতুন ডিজাইনের জামদানি, কাতান, বেনারসি সহ বিভিন্ন ধরনের শাড়ি। এখানে তৈরি শাড়ি পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঈদের সামনে কাজের চাপ বেশি হয়, তার কারণে আমরা রাত দিন ডিউটি করতে হয়। আমাদের শাড়ি এখন ভালো চলতেছে, মহাজন কাম দিতেছে ভালো। কাজ কাম বেশি করলে আমরা টাকা পয়সা বেশি পাবো। ঈদকে কেন্দ্র করে আমাদের শ্রমটা বেড়ে গেছে, কিন্তু আমাদের এক্সট্রা কোনো গুণ নাই। বাড়তি কাজ করে আমাদের কষ্ট করে চলা লাগে। তাঁত মালিকরা বলছেন, শাড়ি তৈরির কাঁচামাল, রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেলে ঘুরে দাঁড়াবে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। এমন সময় আসে সুতার দাম বাড়ে, রঙের দাম বাড়ে, প্যালেস পলিস্টারের দাম বাড়ে, আমরা মাল বেচতে পারি না। আমাদের দিকে একটা সরকার যদি একটু দিত, নজর দিত, তাহলে আমরা এই ব্যবসাটা একটু করতে পারতাম। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলায় তাঁত শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 10 লাখ মানুষ। আর জেলায় মোট পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহী অঞ্চলের আমের বাগানগুলো মুকিলে ছেয়ে গেছে। এবছর বেশ ভালো ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি রফতানি প্রক্রিয়া সহজ করার দাবি বাগান মালিকদের। ব্যবসায়ী নেতারা বলছেন, চলতি মৌসুমে বিভাগে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। আর নিয়মিত সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দেশের মধ্যে আম উৎপাদনে শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলো 2 সপ্তাহ আগেই ছেয়ে গেছে আমের মুকুলে। অনেক বাগানে মুকুল থেকে গুটি হয়েছে। প্রচুর পরিমাণ মুকুল হওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকায় একই অবস্থা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোর। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মালিক শ্রমিকরা। তারা বলছেন, আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া সহজ হলে আরও লাভবান হবেন তারা। গাছে সার, কীটনাশক, পানি, সেচ দেওয়া হয়েছে। আলু যেমন কোলেস্ট্রল করা হয়, আম যদি কোলেস্ট্রল করা যায়, তাহলে আবার এভাবে রাজশাহীর কৃষকরা অনেক উপকৃত হবে। আশা করছি এবছরে খুবই ভালো ফলন হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, এবছর রাজশাহী বিভাগে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। এটা যদি অব্যাহত থাকে, সেরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তো আমরা গ্রেটার রাজশাহী মিলে যে একটা আমাদের জরিপ আছে গত বছরে 7-7.5 কোটি টাকার, সেটা এবার মনে হয় আরও বেশি বাড়াই যাবে। যে দায়িত্বশীল বিভাগগুলো আছেন, তারা এখন আমের চাষাবাদের ট্রেনিং দেওয়া, আম ফ্রেশ আম রপ্তানি করবো, এটা না বাদ করে 40% অ্যাটলিস্ট এই প্রক্রিয়াকরণের জায়গায় ইনভেস্ট করা উচিত। তবে তীব্র গরমে গুটি ঝরা রোধে বাগানে নিয়মিত সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষকদেরকে গাছের গোড়ায় রস নিশ্চিত করার জন্য হালকা সেচ প্রদান এবং রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছি। ম্যানকোজেব এবং ইমিডাক্লোপিয়ার গ্রুপের ওই ওষুধ এখন স্প্রে করতে হবে একসাথে মিশ্রিত করে। এটা মিশ্রিত করে যদি স্প্রে করা হয় তাইলে এই যে আমের গুটিগুলো ঝরে পড়বে না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হস্তক্ষেপে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার জেদ্দায় আয়োজিত রুদ্ধদ্বার এক বৈঠকে এই সম্মতি দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ইউক্রেনের ওপর থেকে সামরিক সহায়তা ও স্যাটেলাইটের ছবি বিনিময়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে সংঘাত অবসানে আলোচনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় সাধুবাদ জানিয়েছেন বিশ্বনেতারাও। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সহ আরও অনেকে। টানা 8 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে নানা বিষয়ে আলোচনার পর 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করা হবে বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধবন্ধে রাশিয়াকে উদ্যোগ নিতে হবে বলেই স্পষ্ট বার্তা দেন রুবিও। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য অবিলম্বে আলোচনায় বসা হবে, যা তাদের স্বার্থ, নিরাপত্তা এবং একটি জাতি হিসেবে উন্নতির সক্ষমতাকে বিবেচনা করবে। তবে ইউক্রেনের বাসিন্দাদের সংশয়, রুশ প্রশাসন কখনোই যুদ্ধবিরতিতে সম্মত হবে না। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমনকি ইউক্রেনের সঙ্গে স্যাটেলাইটের ছবি বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। বিসিবি ঘোষিত নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে শান্ত, শরীফুল আর মুশফিক ছাড়া বেতন বেড়েছে সবার। গেলবারের চাইতে 30,000 টাকা কম পাবেন শান্ত। শরীফুলের কমেছে 1.5 লাখ টাকা। 2024 সালের বেতনের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ পাবেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদের বেড়েছে 4 লাখ টাকা। মার্চের প্রায় মাঝামাঝি এসে অবশেষে পাওয়া গেল কাঙ্ক্ষিত তালিকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর থেকে আলোচনায় ক্রিকেটারদের বেতন আর গেলবারের তুলনায় তারতম্য। যদিও পাপনের বোর্ডের 3 ফরম্যাটের ক্যাটাগরি ভিত্তিক জটিলতায় আর হাঁটেনি বর্তমান বোর্ড। টেস্ট, টি20 আর ওয়ানডেতে আলাদা আলাদা নয়, একটাই ফরম্যাট প্রকাশ বিসিবির। সেক্ষেত্রে সবচেয়ে বড় লাভটা হয়েছে তাসকিনের। গেল বছরের চুক্তিতে 5,75,000 টাকা পাওয়া ঢাকা এক্সপ্রেস এবার পাবেন তার চাইতে 4,25,000 টাকা বেশি। বেতন বাড়ার এই তালিকায় তাসকিনের পরেই আছেন হাসান মাহমুদ, তার বেড়েছে 4 লাখ টাকা। তালিকায় প্রথমবারের মতো যুক্ত হওয়া 4 ক্রিকেটার রিশাদ, নাহিদ, জাকের আলী অনিক আর তানজিদ তামিমকে বাদ দিলে বেতন বেড়েছে প্রায় সবার। অর্থের হিসেবে মোস্তাফিজ 3,12,500, হৃদয় 3,37,500, মিরাজের 2.5 আর লিটন দাসের বেতন বেড়েছে 1,95,000 টাকা। বড় লাভ দিয়েছেন তানজিম সাকিব আর শেখ মেহেদিও। এ দুজনার বেতন বেড়েছে 3 লাখ টাকা। শুধু টেস্ট খেলা মুমিনুল আর তাইজুলের বেতনও বেড়েছে পাক্কা 1.5 লাখ টাকা। 75,000 টাকা করে বেতন বেড়েছে নাসুম আহমেদ আর খালেদের। তবে সবার গল্পই এক নয়। 21 ক্রিকেটারের মধ্যে বেতন কমেছে 3 জনের। অবশ্য সেটা পারফরমেন্সের জন্য নয়। গেলবার 3 ফরম্যাটের অধিনায়ক হয় অতিরিক্ত 1,20,000 টাকা শান্তর অ্যাকাউন্টে ঢুকলেও এখন আর তিনি টি20-র অধিনায়ক নন। সঙ্গে ক্যাটাগরিতেও অবনমন হয়েছে টাইগারদের এই টপ অর্ডার ব্যাটসম্যানের। সব মিলিয়ে 24 সালের তুলনায় 30,000 টাকা কম ঢুকবে তার অ্যাকাউন্টে। ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় বি ক্যাটাগরিতে চলে আসায় মুশফিকের বেতন কমেছে 50,000 টাকা। আর সবচাইতে বেশি বেতন কমেছে শরীফুলের, সংখ্যার হিসেবে যা 1.5 লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার গোটা সিরিজে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে গোটা সিরিজে না থাকলে এই অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের প্রাপ্য অর্থ তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে বিসিবি।
মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুক্রবার কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। পরিদর্শন করবেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতির আশা শরণার্থী কমিশনের। রাজশাহীতে 5 বছর ধরে বিচারাধীন ধর্ষণের 1,500 মামলা। ডিএনএ আর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেতে ধীরগতি। আপোষ মীমাংসায় পার পেয়ে যাচ্ছে আসামিরা। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।